দক্ষিণ গোলার্ধের দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত ওশেনিয়া অঞ্চলের একটি অনন্য দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ড। ভৌগোলিক ও প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে এটি বিশ্বের অন্যান্য দেশ থেকে সম্পূর্ণ আলাদা। আজ আমরা নিউজিল্যান্ডের ল্যান্ডস্কেপ ও এর মৌলিক বিষয়গুলো সম্পর্কে জানব। মানচিত্রের নিউজিল্যান্ডকে অস্ট্রেলিয়ার কাছাকাছি মনে হলেও প্রকৃতপক্ষে এটি অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্ব দিকে সমুদ্রের মাঝখানে প্রায় ১৫৩ কিলোমিটার দূরে অবস্থিত। দেশটির মূল ভূখণ্ড মূলত উত্তর টাপুয়া, দক্ষিণ টাপুয়া এবং নেলসন অঞ্চলের প্রধান দ্বীপগুলো নিয়ে গঠিত। নিউজিল্যান্ড আয়তনে পৃথিবীর ৭৫তম বৃহৎ দেশ। দেশটির দৈর্ঘ্য উত্তর থেকে দক্ষিণে প্রায় ১৬০০ কিলোমিটার এবং সর্বোচ্চ প্রস্থ প্রায় ৪৫০ কিলোমিটার। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ অনুযায়ী নিউজিল্যান্ডের বর্তমান জনসংখ্যা প্রায় ৫২ লক্ষ। দেশটিতে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র ২০ জন মানুষ বাস করে, যা জনঘনত্বের দিক থেকে পৃথিবীতে ১৬৭তম। নিউজিল্যান্ডের শহরগুলো দেশটির প্রধান প্রাণকেন্দ্র। ১. অকল্যান্ড। এটি নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শহর, যেখানে প্রায় ১৫ লক্ষ মানুষ বসবাস করে। ২. ক্রাইস্টচার্চ। এটি দেশের দ্বিতীয় বৃহত্তম শহর, যার জনসংখ্যা প্রায় ৪ লক্ষ। ৩. ওয়েলিংটন। এটি নিউজিল্যান্ডের রাজধানী। নিউজিল্যান্ডের ভূখণ্ড সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুতে অবস্থিত এবং চারপাশ সমুদ্র বেষ্টিত হওয়ায় সেখানে বাতাসের বেগ বেশ প্রবল থাকে। নিউজিল্যান্ডের আয়তনের তুলনায় জনসংখ্যা বেশ কম, বিশেষ করে দক্ষিণ দ্বীপে বা সাউথ আইল্যান্ড। মানুষের বসতি উত্তর দ্বীপের তুলনায় অনেক কম। দক্ষিণ দ্বীপ অত্যন্ত পাহাড়ি এবং পাথুরে হওয়ার কারণে এখানে বড় শহর বা ঘন বসতি গড়ে ওঠেনি। এই দ্বীপের সবচেয়ে বড় শহর হল ক্রাইস্টচার্চ, যেখানে প্রায় ৩,৮২,০০০ মানুষ বসবাস করে। নিউজিল্যান্ডের উপকূল রেখা অত্যন্ত বৈচিত্র্যময়। এর উত্তর পশ্চিমে প্রায় ৮০ কিলোমিটার দীর্ঘ বিশাল সমুদ্র তট রয়েছে, যা পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। নিউজিল্যান্ড বিশ্বের সেই বিরল দেশগুলোর একটি যেখানে কোনো সাপ নেই। আয়ারল্যান্ড, আইসল্যান্ড এবং গ্রিনল্যান্ডের মতো নিউজিল্যান্ডও একটি সাপমুক্ত অঞ্চল। এটি পর্যটক ও স্থানীয়দের জন্য একটি বড় স্বস্তির বিষয়। দীর্ঘকাল ধরে দেশটি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন থাকায় এবং কঠোর প্রাকৃতিক পরিবেশের কারণে এখানে কোনো সাপের প্রজাতি প্রবেশ করতে বা টিকে থাকতে পারেনি। নিউজিল্যান্ড অনেক ক্ষেত্রে বিশ্বের অগ্রদূত, যেমন নারীদের ভোটাধিকার। ১৮৯৩ সালে নিউজিল্যান্ড বিশ্বের প্রথম দেশ হিসেবে নারীদের ভোটাধিকার প্রদান করে, যা তখনকার সময়ে একটি যুগান্তকারী ঘটনা ছিল। গড় আয়ু। ২০২৪ সালের হিসাব অনুযায়ী এখানকার মানুষের গড় আয়ু ৮২.২ বছর, যা বিশ্বের সর্বোচ্চ গড় আয়ুগুলোর মধ্যে একটি। সুখী ও নিরাপদ দেশ। অপরাধের হার এখানে অত্যন্ত কম। ২০২৪ সালের গ্লোবাল হ্যাপিনেস র্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ড বিশ্বের ১১তম সুখী দেশ হিসেবে নির্বাচিত হয়েছে। অন্যদিকে ভারত ১২৬তম এবং বাংলাদেশ ১২৯তম অবস্থানে রয়েছে। নিউজিল্যান্ড শুধু একটি সুখী দেশই নয়, বরং অর্থনৈতিকভাবেও বেশ সমৃদ্ধ। ২০২৪ সালের হিসাব অনুযায়ী দেশটির জিডিপি এবং পারচেজিং পাওয়ার প্যারিটি একটি স্থিতিশীল অবস্থানে রয়েছে। তবে সময়ের সাথে সাথে নিউজিল্যান্ডে জীবনযাত্রার ব্যয় বেড়েছে। ১৯৯০ সালের তুলনায় বর্তমানে একজন মানুষের গড় জীবনধারণের খরচ প্রায় ২ গুণ বৃদ্ধি পেয়েছে। নিউজিল্যান্ডের প্রধান ভাষা ইংরেজি, যদিও বিভিন্ন পরিসংখ্যানে অভিবাসীদের কারণে জনসংখ্যার পরিবর্তন লক্ষ্য করা যায়, তবে মূল জনসংখ্যার একটি বড় অংশ ইউরোপীয় ও মাওরি। নিউজিল্যান্ডের অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ হল এর পশুপালন ও মাংস রপ্তানি শিল্প। আজ থেকে প্রায় ১৮২ বছর আগে
নিউজিল্যান্ডে প্রথম রেফ্রিজারেটেড পরিবহন বা শীতলীকরণ ব্যবস্থা শুরু হয়। এটি ছিল দেশটির জন্য একটি বিশাল মাইলফলক, কারণ এর মাধ্যমে তারা বিদেশে পচনশীল মাংস রপ্তানি শুরু করতে পেরেছিল। সিনথেটিক ফাইবারের চাহিদা বাড়ায় পশম শিল্পে কিছুটা পরিবর্তন এলেও উন্নত মানের মাংস উৎপাদনে নিউজিল্যান্ড আজও বিশ্বখ্যাত। তাদের উৎপাদিত মাংস ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয়। নিউজিল্যান্ডকে বলা হয় ভেড়া বা গরু পালনের স্বর্গরাজ্য। ২০২৩ সালের পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে ভেড়া ও গরুর সংখ্যা মানুষের তুলনায় অনেক বেশি। এখানে প্রায় ৫.৯ মিলিয়ন গরু এবং প্রায় ২৫ মিলিয়ন ভেড়া রয়েছে, অর্থাৎ মাথাপিছু ভেড়ার সংখ্যা এখানে বিশ্বের অন্যতম সর্বোচ্চ। নিউজিল্যান্ডের বিস্তীর্ণ সবুজ তৃণভূমি ও প্রাকৃতিক পরিবেশ পশুপালনের জন্য অত্যন্ত উপযুক্ত। প্রাকৃতিক উপায়ে ঘাস খাইয়ে পশু পালন করায় এখানে উৎপাদন খরচ কম এবং মাংসের গুণগত মান অনেক বেশি। এই ডেইরি ও মাংস শিল্পই নিউজিল্যান্ডের অর্থনীতিকে বিশ্বের দরবারে শক্তিশালী করেছে। নিউজিল্যান্ডের সবচেয়ে বড় আকর্ষণ হল এর জাতীয় পাখি, যা কিউই নামে পরিচিত। এই পাখিটি পৃথিবীতে শুধু নিউজিল্যান্ডেই পাওয়া যায়। এর গায়ের লোম ও রং অত্যন্ত আকর্ষণীয় এবং এটি নিউজিল্যান্ডের জাতীয় প্রতীক। কিউই নিউজিল্যান্ডের অন্যতম প্রাচীন পাখি। ধারণা করা হয় ১২৮০ থেকে ১৩৫০ সালের মধ্যে নিউজিল্যান্ডে এদের অস্তিত্বের পূর্ণ বিকাশ ঘটে। হাজার বছর ধরে বিবর্তনের মাধ্যমে এরা আজকে রূপে এসেছে। নিউজিল্যান্ডের মানুষের কাছে এটি অত্যন্ত জনপ্রিয় এবং শ্রদ্ধার একটি নাম। নিউজিল্যান্ডের ইতিহাস মূলত সমুদ্র জয় এবং নতুন জনপদ গড়ে তোলার গল্প। নিউজিল্যান্ড মূলত একটি মেঘলা দেশ। মাওরি ভাষায় যাকে বলা হয় আওটেয়ারওয়া। এখানকার আদি বাসিন্দারা হল মাওরি। তারা অত্যন্ত দক্ষ শিকারী ও কৃষক ছিল এবং বনের উপর নির্ভর করে সুখ শান্তিতে বসবাস করত। মাওরি লোকগাথা অনুযায়ী কুপি নামক এক কিংবদন্তি সমুদ্র পাড়ি দিয়ে এই দেশ আবিষ্কার করেছিলেন। প্রথম ইউরোপীয় হিসেবে ওলন্দাজ নাবিক আবুল তাসমান ১৬৪২ সালে নিউজিল্যান্ডের উপকূলে পৌঁছান। এরপর ব্রিটিশ নাবিক ক্যাপ্টেন জেমস কুক ১৭৬৯ সালে নিউজিল্যান্ডে আসেন। তিনি প্রথম এই অঞ্চলের বিস্তারিত মানচিত্র অঙ্কন করেন। জেমস কুকের মানচিত্র তৈরির পর থেকে ইউরোপীয়রা এই দেশের বিশাল জমি, প্রাকৃতিক সম্পদ এবং সুবিধার প্রতি আকৃষ্ট হতে শুরু করে এবং সেখানে বসতি স্থাপনের প্রতিযোগিতা শুরু হয়। নিউজিল্যান্ডের ইতিহাস মাওরি আদিবাসী এবং ব্রিটিশদের মধ্যকার বিভিন্ন ঘাত প্রতিঘাত ও চুক্তির মধ্য দিয়ে গড়ে উঠেছে। ১৮৪০ সালে ঐতিহাসিক ওয়াইতাঙ্গি চুক্তির থিওরি অফ ওয়েতাঙ্গি মাধ্যমে নিউজিল্যান্ডের ব্রিটিশ শাসনের ভিত্তি স্থাপিত হয়। নিউজিল্যান্ড ১৯০৭ সালে ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে ডোমিনিয়ন বা স্বায়ত্ত শাসন লাভ করে এবং ১৯৪৭ সালে সম্পূর্ণ বিধিবদ্ধভাবে স্বাধীনতা অর্জন করে। ১৯৪৫ সালের ২৪শে অক্টোবর নিউজিল্যান্ড জাতিসংঘের ইউএন অন্যতম সদস্য দেশ হিসেবে যোগদান করে। মাওরিরা একদিন নিজের জীবন বাজি রেখে সমুদ্র পাড়ি দিয়ে এই দেশ আবিষ্কার করেছিল। সময়ের সাথে সাথে এখানে জনসংখ্যার গঠনে ব্যাপক পরিবর্তন এসেছে। ২০২৩ সালের পরিসংখ্যান অনুযায়ী এই দেশে ইউরোপীয় প্রায় ৬৭.৮%, মাওরি প্রায় ১৭.৮%, এশিয়ান ১৭.৩%, প্রশান্ত মহাসাগরীয় ৮.৯%, আফ্রিকান ও অন্যান্য ১.৯% থেকে ১.১%। বর্তমানে ইউরোপীয়দের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে প্রায় ৩৫ লাখে দাঁড়িয়েছে। নিউজিল্যান্ডে উচ্চমানের জীবনযাত্রা এবং প্রকৃতির কাছাকাছি থাকার সুযোগ বিশ্বের মানুষকে আকৃষ্ট করে। ভারত থেকে প্রায় ৪৯,৮০০ জন এবং বাংলাদেশ থেকেও বিপুল সংখ্যক মানুষ কৃষি, নির্মাণ কাজ এবং সেবা খাতে কাজের জন্য নিউজিল্যান্ডে আসেন। নিউজিল্যান্ড সরকার শ্রমিকদের জন্য বড় সুখবর দিয়েছে। ২০২৪ সালের ১ এপ্রিল থেকে ন্যূনতম মজুরি বাড়িয়ে ঘণ্টায় ২৩.১৫ নিউজিল্যান্ড ডলার নির্ধারণ করা হয়েছে।
আগে যেখানে মজুরি ১৬ থেকে $১৯ মধ্যে ছিল, এখন তা বাড়ানোর ফলে নতুন প্রবেশকারী শ্রমিকরা প্রথমবারের মতো ভালো উপার্জনের সুযোগ পাচ্ছেন। নিউজিল্যান্ডে যাওয়ার প্রক্রিয়া এবং খরচ দেশভেদে ভিন্ন হয়। বর্তমানে $1 বিপরীতে বাংলাদেশি টাকা এবং ভারতীয় রুপির মান অনুযায়ী খরচ নির্ধারিত হয়। আপনার তথ্যানুসারে বিনিময় হারের হিসাব। সাধারণত পর্যটকরা ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক ভিসায় সেখানে যান। একজন পর্যটকের প্রাথমিক ভিসা ফি $211 থেকে $250 আশেপাশে হয়ে থাকে। ভারত ও বাংলাদেশ থেকে নিউজিল্যান্ড যাওয়ার প্রক্রিয়াটি বেশ সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। নিউজিল্যান্ডের পানির স্বচ্ছতা বিশ্বজুড়ে কিংবদন্তি। একে পৃথিবীর অন্যতম আরামদায়ক বা নির্মল জায়গা বলা হয়। নিউজিল্যান্ডের অনেক জলাশয়ের পানি এতটাই পরিষ্কার যে ৮০ মিটার বা ২৬২ ফুট গভীর পর্যন্ত স্পষ্ট দেখা যায়। বলা হয়, একটি ২৫ তলা ভবন যদি পানির নিচে ডুবে থাকে তবে উপর থেকে তার তলা পর্যন্ত দেখা সম্ভব। এখানকার পানি প্রাকৃতিকভাবেই ডিস্টিল ওয়াটার বা পরিশ্রুত পানির মতোই বিশুদ্ধ। ২০২৪ সাল পর্যন্ত সেখানে ডাইভিং এবং নিয়ন্ত্রিতভাবে নৌকা চালানোর অনুমতি রয়েছে। নিউজিল্যান্ডের ভৌগোলিক গঠন এবং জনবসতির কারণে এখানকার যাতায়াত ব্যবস্থা কিছুটা ভিন্ন। দেশটিতে বাণিজ্যিক গাড়ির তুলনায় ব্যক্তিগত গাড়ির সংখ্যা অনেক বেশি। মোট জনসংখ্যার তুলনায় ব্যক্তিগত গাড়ির মালিকানা অনেক বেশি, তবে মোটর সাইকেলের ব্যবহার সেখানে সীমিত। ভৌগোলিক সীমাবদ্ধতার কারণে অনেক এলাকায় পাবলিক ট্রান্সপোর্ট খুব একটা সুলভ নয়। নিউজিল্যান্ডে হেলিকপ্টারের ব্যবহার বেশ জনপ্রিয়, বিশেষ করে কৃষিকাজে। দেশটির কৃষি তদারকি এবং জরুরি সেবার জন্য নিবন্ধিত হেলিকপ্টার সার্ভিস গ্রুপ রয়েছে, যারা নিয়মিত কাজ করে যাচ্ছে। নিউজিল্যান্ড একটি সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্র। এর রাজনীতি ও শাসন কাঠামো অত্যন্ত স্বচ্ছ ও স্থিতিশীল। নিউজিল্যান্ড কমনওয়েলথভুক্ত দেশ হওয়ায় ইংল্যান্ডের রাজা তৃতীয় চার্লস দেশটির আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান। এখানে নির্বাচিত প্রধানমন্ত্রী এবং সংসদীয় কমিটির মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়। গণতন্ত্র, সুশাসন এবং জনগণের অধিকার রক্ষায় নিউজিল্যান্ডের সংসদীয় ব্যবস্থা বিশ্বে প্রশংসিত। নিউজিল্যান্ডে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ সৌহার্দ্যের সাথে বসবাস করে। পরিসংখ্যান অনুযায়ী জনসংখ্যার প্রায় ৩২.৩% মানুষ নির্দিষ্ট প্রধান ধর্মে বিশ্বাসী, ২.৯% হিন্দু ধর্মাবলম্বী, ৬.৩% অন্যান্য ছোট ধর্মীয় গোষ্ঠীর অন্তর্ভুক্ত। প্রায় ৬.৯% মানুষ আরও বিভিন্ন বিশ্বাসে লালন করেন। সামগ্রিকভাবে দেশের প্রায় ৫১.৬% মানুষ কোনো না কোনো ধর্ম পালন করেন। বাকিরা ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে থাকতে পছন্দ করেন। নিউজিল্যান্ডের ল্যান্ডস্কেপ বা ভূপ্রকৃতির সবচেয়ে আকর্ষণীয় অংশ হল এর পর্বতমালা, সাউদার্ন আল্পস। দেশটির দক্ষিণ দ্বীপে প্রায় ৫০০ কিলোমিটার দীর্ঘ এক বিশাল পর্বতশ্রেণী রয়েছে, যা আল্পস নামে পরিচিত। মাউন্ট কুক। এই পর্বতশ্রেণীর সর্বোচ্চ শিখর হল মাউন্ট কুক, যার উচ্চতা ৩৭২৪ মিটার। এটি নিউজিল্যান্ডের সর্বোচ্চ বিন্দু। আবহাওয়া। এই পার্বত্য অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত এবং তুষারপাত হয়, যা নিউজিল্যান্ডের প্রকৃতিকে অত্যন্ত মনোরম ও চিত্রময় করে তোলে। নিউজিল্যান্ড দক্ষিণ গোলার্ধে অবস্থিত হওয়ায় এর সময় ও ঋতুচক্র উত্তর গোলার্ধের, যেমন বাংলাদেশ বা ভারত দেশগুলো থেকে সম্পূর্ণ বিপরীত। যখন উত্তর গোলার্ধে হাড় কাঁপানো শীতকাল থাকে, নিউজিল্যান্ডে তখন ঝলমলে গ্রীষ্মকাল। সমুদ্র বেষ্টিত ভৌগোলিক অবস্থানের কারণে এখানকার ঋতু পরিবর্তন এবং পরিবেশের ওপর প্রশান্ত মহাসাগরের এক অনন্য প্রভাব রয়েছে। নিউজিল্যান্ড মূলত একটি সামুদ্রিক জলবায়ুর দেশ। এক দেশের মধ্যে উত্তর ও দক্ষিণ ভেদে জলবায়ুর ব্যাপক বৈচিত্র্য দেখা যায়। উত্তর দিক সাধারণত কিছুটা গরম ও আর্দ্র থাকে, যেখানে তাপমাত্রা ২০ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। অন্যদিকে দক্ষিণ দিক পাহাড় ও বরফে ঢাকা থাকায় বেশ ঠান্ডা।
সেখানে তাপমাত্রা 7 ডিগ্রি থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। শীতকালে তাপমাত্রা অনেকটাই কমে যায়, বিশেষ করে দক্ষিণ দিকে তাপমাত্রা 16 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করলেও তীব্র ঠান্ডায় তা 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। নিউজিল্যান্ডে স্পষ্ট 4টি ঋতু অনুভূত হয়: গ্রীষ্ম, শরৎ, শীত এবং বসন্ত। ঋতু পরিবর্তনের সাথে সাথে প্রকৃতির রূপও বদলে যায়। নিউজিল্যান্ডের ইতিহাসের অন্যতম গর্বের নাম স্যার এডমন্ড হিলারি। 1953 সালের 29 মে তিনি নেপালের তেনজিং নরগের সাথে মিলে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন। তিনি ছিলেন এভারেস্ট জয়ী প্রথম মানুষ। নিউজিল্যান্ড তাকে একজন জাতীয় নায়ক হিসেবে শ্রদ্ধা করা হয়। নিউজিল্যান্ডের খেলাধুলা ও বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম হল গলফ। পুরো দেশে প্রায় 400টি গলফ কোর্স রয়েছে। এখানকার গলফ কোর্সগুলো অত্যন্ত সুন্দর, প্রাকৃতিক পরিবেশে অবস্থিত, যা স্থানীয় এবং পর্যটকদের বিশাল বিনোদনের সুযোগ দেয়। নিউজিল্যান্ডের জলাশয়ে এমন কিছু প্রাণী দেখা মেলে যা বিশ্বের আর কোথাও নেই। এখানকার নদী ও লেকে এক বিশেষ প্রজাতির মাছ পাওয়া যায়, যেমন লংফিন হিল বা স্থানীয় প্রজাতির মাছ, যা প্রায় 80 থেকে 100 বছর পর্যন্ত বাঁচতে পারে। দীর্ঘ জীবনচক্র এবং বিশেষ প্রজনন পদ্ধতির কারণে এই মাছগুলো নিউজিল্যান্ডের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বড় ভূমিকা রাখে। নিউজিল্যান্ড মানে বিশুদ্ধ পানির ধারা এবং হাজার হাজার মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যের সমাহার। এখানকার পাহাড়, হ্রদ এবং বনাঞ্চল পর্যটকদের প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার এক অনন্য অভিজ্ঞতা প্রদান করে। নিউজিল্যান্ডের পর্যটনের অন্যতম আকর্ষণ হল এর গুহাগুলো। বিশেষ করে ওয়াইটোমো গুহার মতো জায়গাগুলো পর্যটকদের কাছে জাদুর মতো মনে হয়। নৌকায় করে যখন গুহার ভেতরে যাওয়া হয় তখন মনে হয় যেন মাথার উপর তারার আকাশ খেলা করছে। গুহার ভেতরে চুনাপাথরের চমৎকার আকৃতি এক অনন্য দৃশ্য তৈরি করে। গুহার ছাদে হাজার হাজার গ্লো ওয়ার্ম বা আলোকোজ্জ্বল পোকা থাকে, যা অন্ধকার গুহাকে নক্ষত্র খচিত আকাশের মতো আলোকিত করে রাখে। নিউজিল্যান্ডের আকাশ পৃথিবীর অন্যতম পরিষ্কার আকাশ হিসেবে পরিচিত। এখানকার বায়ুমণ্ডল এতটাই স্বচ্ছ যে রাতের বেলা আকাশ পরিষ্কার থাকতে খালি চোখে মিল্কি ওয়ে গ্যালাক্সি বা ছায়াপথ নিখুঁতভাবে দেখা যায়। জ্যোতির্বিজ্ঞান এবং নক্ষত্র প্রেমীদের জন্য এটি একটি স্বর্গীয় স্থান। নিউজিল্যান্ডে মোট 13টি জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্কস রয়েছে। এই উদ্যানগুলো দেশটির প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে এবং এখানে নানা রঙের প্রাকৃতিক দৃশ্য ও বিরল প্রজাতির প্রাণীদের দেখা মেলে। প্রকৃতির এই বৈচিত্র্য নিউজিল্যান্ডকে বিশ্বের অন্যান্য দেশ থেকে আলাদা করেছে। নিউজিল্যান্ড বর্তমানে দক্ষ কর্মীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য। বড় শহরগুলোতে উচ্চতর জীবনযাত্রার পাশাপাশি কাজের ভালো সুযোগ রয়েছে। বিশেষ করে আইটি খাতে দক্ষ পেশাজীবীদের জন্য উচ্চ বেতনের চাকরির সুবিধা রয়েছে। এছাড়া কৃষি, নির্মাণ এবং সেবা খাতেও প্রচুর মানুষের প্রয়োজন হয়, যা অভিবাসীদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয়। নিউজিল্যান্ড এমন একটি দেশ যেখানে আধুনিক নাগরিক সুবিধা এবং আদিম প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন ঘটেছে। আপনি যদি উচ্চ শিক্ষা, উন্নত ক্যারিয়ার অথবা নিছক ভ্রমণের জন্য কোনো শান্তির দেশ খুঁজে থাকেন, তবে নিউজিল্যান্ড হতে পারে আপনার প্রথম পছন্দ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। দেশান্তরের চ্যানেলটি যদি আপনার কাছে তথ্যবহুল ও রুচিশীল মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।